27 নম্বর বলতেছে যে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, টলারেট, অ্যাভয়েড, কনসিডার, মাইন্ড, মিস, কমপ্লিট, ফিনিশ, আন্ডারস্ট্যান্ড, রিস্ক, ডিলাই, ডিনি, প্রিভেন্ট, আর রিমেম্বার, প্র্যাকটিস, ফরগিভ, কিপ, কালেক্ট, সাজেস্ট। এরপর ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে প্লিজ স্টপ টু রাইট এটা হবে না, কারণ আমরা যে বলছি স্টপ আছে, স্টপ থাকলে পরে অংশ ভার্বের সাথে আইএনজি লাগতে হবে, তাহলে টু প্লাস ভার্ব দিলে হবে না, দিতে হবে কি স্টপ রাইটিং। এজ ইফ বাই এজ দু যদি থাকে তাহলে এরপর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, বি ভার্ব থাকলে ওয়ার বসে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আনলেস যদি একটি নেগেটিভ হিসেবে কাজ করতেছে তাহলে বলতেছে পরবর্তীতে আমরা নেগেটিভ কী করবো, ওয়ার্ড যুক্ত করবো না এই সেন্টেন্সে, তাই এর সাথে যুক্ত ক্লজে অতিরিক্ত নেগেটিভ যুক্ত করবো না। যে সেন্টেন্সে আনলেস থাকবে, যে মানে ক্লজে আনলেস থাকবে, এটা আমাদের নট দিব না, কিন্তু পরেরটা দিতে পারি, যেমন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড, এই পরে ক্লজটা দিতে পারি, কিন্তু প্রথম আনলেস যুক্ত যে সেন্টেন্সটা আছে ওইটার মধ্যে আর কোনো নট দিব না। আরও অনেকগুলো সূত্র আছে যেগুলো আপনাদেরকে শিখতে হবে, কারণ এগুলো হচ্ছে আপনার কারেকশন। যেমন দেখেন দিন বা বারের নামে পূর্বে অন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে, এগুলো আমাদের মনে রাখতে হবে। দিন বা বারের নামে পূর্বে লাস্ট অথবা নেক্সট থাকলে এরপরে প্রিপোজিশন হয় না বলতেছে, যেমন সঠিক সময় কাটায় কাটায় বোঝাতে অন টাইম ব্যবহার করা হয়, মানে এক্স্যাক্ট টাইম বললে ভবিষ্যৎকালে সময় অতিক্রান্ত বোঝালে ইন ব্যবহার করা হয়। যেমন দেখছি হি উইল রিটার্ন আফটার এ ফিউ মিনিটস, এখানে রিটার্ন আফটার না দিয়ে আমরা ইন এ ফিউ মিনিট দিচ্ছি, কেন ভবিষ্যৎকালে সময় অতিক্রান্ত বোঝালে। প্রেপারের পর দেন এর পরিবর্তে টু বসে এবং টু এর উভয় পাশে ভার্বের সাথে আইএনজি হয়। মানে কি বলছে, আপনি যদি খেয়াল করে দেখেন যে আই প্রেপার ফ্লাইং দেন ট্রাভেলিং বাই ট্রেন, এটা বলতেছে যে আই প্রেপার ফ্লাইং টু ট্রাভেলিং বাই প্লেন, বলতেছে যে মানে প্রেফার এরপরে দেনের পরিবর্তে টু বসে এবং টু এর পর ভার্বের সাথে আইএনজি হয়। মানে কি বলছে, যে কোনো একটা সেন্টেন্সে প্রেপার কথা থাকে, এই শব্দটা প্রেপার শব্দটা থাকে, তাহলে আমরা বলছি যে এরপরে দেন ব্যবহার করব না, দেন ব্যবহার না করে আমরা টু ব্যবহার করব আর পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে দেব। 35 বলতেছে রিলেটিভ প্রোনাউন আর দ্যাট যেটা আছে, রিলেটিভ প্রোনাউন ডাব্লিউ শব্দ যেগুলো, এগুলো হোয়াট, ওয়েন, হাউ, এগুলো, তারপর দ্যাট এর সাথে পূর্বে প্রিপোজিশন যুক্ত হয় না, তবে হোম বা উইচ এর পূর্বে প্রিপোজিশন যুক্ত হয়। 36 বলতেছে অ্যাভেল অফ বা অ্যাবসেন্ট ফ্রম বা ফ্রাইড অন এর প্রিপোজিশনের পূর্বে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ এই শব্দগুলো থাকলে এর আগে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করব। প্রশ্ন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কি, আমরা প্রোনাউন অধ্যায়ে নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যেগুলোর সাথে সেলফ কথা থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। 37 নম্বর বলতেছে যে ডিসকাস, রিজাইন, রিসেম্বল, ইনভেস্টিগেট, ভায়োলেট, অর্ডার, জয়েন, মিট শব্দগুলোর পর প্রিপোজিশন বসে না, বলতেছে যে এগুলো পরে প্রিপোজিশন আমরা ব্যবহার করব না। তো 38 নম্বর বলছে রোগে মারা যাওয়া হলে ডাই অফ, কোনো কারণে মারা যাওয়া হলে ডাই ফ্রম, আর দুর্ঘটনায় মারা গেলে হচ্ছে ডাই বাই, আর দেশের জন্য মানে শহীদ যেটা আত্মত্যাগ করা যেটাকে বলা হয় ডাই ফর ব্যবহার করা হবে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। 39 বলতেছে টেবিল, ডেস্ক ইত্যাদিতে বসা বোঝাতে সিট অ্যাট, তবে সিট অন এ চেয়ার, বেঞ্চ, সোফা ইত্যাদি ব্যবহৃত। আচ্ছা বলছে টেবিলে বসা বা ডেস্কে বসা যদি বসে তাহলে আমরা সিট অ্যাট ব্যবহার করব, কিন্তু চেয়ার, বেঞ্চ, সোফা তাহলে আমরা সিট অন ব্যবহার করব। 40 বলতেছে লেখার মাধ্যমে বুঝালে রাইট ইন ইঙ্ক হলেও রাইট উইথ পেন হয়, অর্থাৎ লেখার মাধ্যম যদি বোঝায় তাহলে রাইট ইন ইঙ্ক কালি দ্বারা লেখা বোঝাইলে ইন ব্যবহার করা হয়, আর কলম দ্বারা লেখা বোঝাইলে রাইট উইথ ব্যবহার করা হয়, উইথ পেন, এটা মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি বলতেছে পরীক্ষা দেওয়া অর্থে টেক অ্যান এক্সাম, সিট ফর এক্সাম, এবং পরীক্ষা নেওয়া অর্থে গিভ অ্যান এক্সাম বলা হয়। তাহলে পরীক্ষা দেওয়া মানে আমরা পরীক্ষা দিব, স্টুডেন্ট যারা তারা পরীক্ষা দেয়, এই কারণে টেক অ্যান এক্সাম বা সিট ফর এক্সাম হবে। আর পরীক্ষা নেয় কেডা, টিচাররা পরীক্ষা নেয়, তাই তারা বলবে গিভ অ্যান এক্সাম। 42 বলতেছে ওয়েট ফর সামওয়ান সামথিং, কারোর জন্য অপেক্ষা করা, তবে এ ওয়েট প্লাস সামওয়ান ব্যবহৃত হয় এবং এরপর প্রিপোজিশন বসানো, অর্থাৎ ওয়েট ফর সামওয়ানের ক্ষেত্রে আমরা এ ওয়েট ব্যবহার করতে পারি, তারপর আমরা সামওয়ান যে ব্যক্তি তার নাম বলতে পারি, কিন্তু কোনো প্রিপোজিশন আমরা বসাবো না। তাই বলতেছে যে গঠিত হওয়া অর্থে কনসিস্ট, এরপর প্রিপোজিশন অফ বসলো, কম্প্রাইজ এরপর প্রিপোজিশন বসানো, অর্থাৎ আমরা জানি কনসিস্ট অফ গঠিত একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাই বলতেছে যে কনসিস্টের পরে অফ ব্যবহার করবো, কিন্তু কম্প্রাইজ হইলে আমরা কোনো প্রিপোজিশন ব্যবহার করবো না। 44 বলতেছে কোনো ব্যবহৃত পণ্যে বা দ্রব্যে উপাদান দৃশ্যমান হলে মেড অফ, দৃশ্যমান না হলে মেড ফ্রম, অর্থাৎ কোনো একটা জিনিস যা যদি আমরা বানাই কোনো কিছু আর যদি সেই উপাদান আমরা দেখি যদি দৃশ্যমান হয় তাহলে মেড অফ, আর দৃশ্যমান না হলে মেড ফ্রম। মানে দ্য টেবিল ইজ মেড অফ উড, ফ্রম উড হবে না। আচ্ছা এখানে বলছে দ্য টেবিল ইজ মেড অফ উড, এই টেবিলটা বানানো হয়েছে কাঠ দিয়ে, এখন কাঠটা তো আমরা টেবিলে দেখতে পাইতেছি, তাই এখানে বলছে যে মেড অফ দিছি, মেড ফ্রম দিছি না।
যদি আমরা না দেখতাম তাহলে আমরা ফর্ম দিতাম। যেমন কাগজ হয় কাঠ দিয়ে, কিন্তু আমরা কাগজটা যে কাঠ দিয়ে হইতেছে এটা আমরা দেখি না, বোঝা যায় না, কিন্তু আসলে তো কাগজ কাঠ দিয়ে হয়, তাহলে এই ক্ষেত্রে মেড ফর্ম দেব। আর চেয়ারটা যেহেতু টেবিলটা যেহেতু কাঠ দেওয়া হয় এবং আমরা এটা যেহেতু চোখে দেখতে পাইতেছি যে কাঠের একটা তক্তা দেওয়া আছে, তাই চোখে দেখা গেছে বলে আমরা মেড অফ ব্যবহার করছি। আর যদি চোখে দেখতাম না তাহলে আমরা দিতাম ফর্ম। যেমন দেখেন দ্য ব্রেড ইজ মেড অফ উইট, এখানে লাগছে দ্য ব্রেড ইজ মেড ফ্রম উইট, মানে বলছে যে রুটিটা তৈরি করা হয়েছে গম থেকে। এখন রুটিটা যে গম থেকে তৈরি হয়েছে এটা বোঝা যায় না, আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা তো বলতে পারি যে গম দিয়েও তৈরি করতে পারে, চাল দিয়েও তৈরি করতে পারে, জব দিয়েও তৈরি করতে পারে, জবের আটা। তাহলে আমরা যেগুলো আমরা দেখি না, চোখে বোঝা যায় না, সে দেখা যায় না, সেটা হচ্ছে মেড ফ্রম। আর দেখা গেলে সেটা হচ্ছে মেড অফ, কী দিয়ে বানাইছে উপাদান বুঝালে। জেলাস অফ আমরা ব্যবহার করা হয় জেলাস বা জিল ফর অত আগ্রহ বোঝানো হয়, আর জেলাস অফ মানে ঈর্ষা বোঝায়।